ইউক্রেনের হামলা প্রতিহত করতে নিজ ভূখণ্ডে জোরদার অভিযান রাশিয়ার। কিয়েভের সহস্রাধিক সেনা হত্যা ও সরঞ্জাম ধ্বংসের দাবি। গাজা ইস্যুতে কৌশলী অবস্থানের কারণে গ্রহণযোগ্যতা বাড়ছে কমলা হ্যারিসের। গুরুত্বপূর্ণ 3টি স্টেটে ট্রাম্পের চেয়ে এগিয়ে বর্তমান ভাইস প্রেসিডেন্ট। কর্মস্থলে নারী চিকিৎসক হত্যার ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গে তোলপাড়। বিচারের দাবিতে বিক্ষোভ, সিবিআই এর তদন্ত চায় বিরোধীরা। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। নিজ ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে জোরদার অভিযান শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের সীমান্তবর্তী 3টি অঞ্চলে চালাচ্ছে সন্ত্রাস বিরোধী অভিযান। ট্যাঙ্ক, সাজুয়াজানের পাশাপাশি শত্রু প্রতিহতের ব্যাপারেও করছে সুখো 34 যুদ্ধ বিমান। 1100-র বেশি কিয়েভ সেনাকে হত্যার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে শনিবার প্রথমবারের মতো রুশ ভূখণ্ডে অভিযানের কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন ছাড়িয়ে এখন রণক্ষেত্র রাশিয়ার ভূখণ্ড। রুশ অঞ্চল কুরস্কে ঢুকে গত 5 দিন ধরে হামলা চালাচ্ছে কিয়েভ সেনারা। প্রবেশ করেছে রাশিয়ার 10 কিলোমিটার ভেতরে, যা 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার সবচেয়ে অভ্যন্তরে ইউক্রেন সেনাদের হামলা। গত মঙ্গলবার আকস্মিক হামলা চালিয়ে রাশিয়ার বেশ কয়েকটি এলাকার দখল নেয় কিয়েভ সেনারা। এমনকি একটি গ্যাস ক্ষেত্র দখলের দাবি করে। গোটা অঞ্চল থেকে 76,000-এর বেশি নাগরিককে সরিয়ে নিতে বাধ্য হয় মস্কো প্রশাসন। হঠাৎ আক্রমণে প্রথম দিকে কিছুটা কোণঠাসা হলেও এখন ঘুরে দাঁড়িয়েছে রাশিয়া। কুরস্ক ছাড়াও ইউক্রেনের সীমান্তবর্তী বেলগ্রোদ, ব্রায়ান্স্ক অঞ্চলেও একযোগে শুরু করেছে ব্যাপক অভিযান। ট্যাঙ্ক, সাজোয়াজানের পাশাপাশি সুখয় 34 যুদ্ধবিমান ও ইস্কান্দার ট্যাকটিক্যাল মিসাইল দিয়েও শত্রুদের উপর হামলা চালাচ্ছে মস্কো। 22টি ট্যাঙ্ক, 20টি সাজোয়াজান ও 30-এর বেশি ড্রোন সহ এখন পর্যন্ত ইউক্রেনের 140টি সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কোর দাবি, অভিযানের সময় প্রাণ গেছে 1120 জন কিয়েভ সেনার। এদিকে শনিবার প্রথমবার রুশ ভূখণ্ড অভিযানের কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, শত্রুদের চমকে দেয় এই হামলায় বেশ সফলতা পাচ্ছে তার সেনারা। আমাদের সেনারা একদিকে দেশ রক্ষা করছে, অন্যদিকে দখলদারদের ধ্বংস করছে। কমান্ডার ইন চিফ আমাকে এ বিষয়ে বেশ কয়েকটি রিপোর্ট দিয়েছে। আমরা এখন শত্রুদের ভূখণ্ডেও যুদ্ধকে ঠেলে দিয়েছি, তাই প্রতিটি ইউনিটের কাছে কৃতজ্ঞ। তারা প্রমাণ করেছে নিজেদের ভূখণ্ড রক্ষার পাশাপাশি তারা শত্রুদের উপরও আক্রমণের সক্ষমতা রাখে। এরই মধ্যে কিয়েভকে প্রতিহতে গাইডেড বোমার ব্যবহারও শুরু করেছে পুতিন সেনারা। প্রতিশোধ নিতে আরও আগ্রাসী হবে রাশিয়া, এমন শঙ্কায় কুরস্কের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত ইউক্রেনের নাগরিকরা ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে 3টি সুইং স্টেটে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় এগিয়ে রয়েছে কমলা হ্যারিস। নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের জরিপ বলছে এই তথ্য। গাজা ইস্যুতে হ্যারিসের কৌশলী অবস্থান আর তার গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তবে এখনও ট্রাম্পের লক্ষ্য ও পরিকল্পনা বেশি স্পষ্ট বলে মনে করে 60% মার্কিন ভোটার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি মাত্র 3 মাস। রানিং মেটকে সাথে নিয়ে সুইং স্টেটগুলো চষে বেড়াচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। শনিবার নেভাদায় প্রচারণায় অংশ নেন তিনি। 2020 সালে অঙ্গরাজ্যটির নিয়ন্ত্রণ নিয়েছিলেন বাইডেন হ্যারিস জুটি। এবারও ধরে রাখতে চান অবস্থান। প্রচারণা ছাড়াই অবশ্য 3 সুইং স্টেট উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগানে এগিয়ে কমলা হ্যারিস। 5 থেকে 9 আগস্ট নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ পরিচালিত জরিপ বলছে অঙ্গরাজ্যগুলোয় ডোনাল্ড ট্রাম্পকে 4 পয়েন্টে পেছনে ফেলেছেন হ্যারিস। বিশ্লেষকরা বলছেন, গাজা ইস্যু যখন এবারের নির্বাচনের অন্যতম এজেন্ডা, তখন সেই হাইপকে কাজে লাগাচ্ছেন হ্যারিস। শনিবারও গাজার স্কুলে হামলা নিয়ে প্রশ্ন করলে কৌশলী উত্তর দেন তিনি। আমি এবং প্রেসিডেন্ট বাইডেন সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছি। ইসরায়েলি বন্দীদের বের করে আনা প্রয়োজন। আমাদের একটি জিম্মি মুক্তি চুক্তি প্রয়োজন, যুদ্ধবিরতি প্রয়োজন, এবং এটা এখনই হওয়া দরকার।
এর আগে 1996 সাল থেকেই রিপাবলিকানদের দখলে থাকা মন্টানায় সমাবেশে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। ভাষণে আবারও ব্যক্তিগত আক্রমণ করেন কমলা হ্যারিসকে। ভাইস প্রেসিডেন্ট সাক্ষাৎকার দিতে পারেন না এমন মন্তব্য করেন তিনি। আপনি একটি সংবাদ সম্মেলন সামলাতে না পারলে প্রেসিডেন্ট হতেও পারবেন না। আমি হেলিকপ্টার থেকে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হতাম। এর আগে কেউ এমন করতেন না। আমাকে নকল করতে চান কমলা, কিন্তু অর্ধেক প্রশ্নের উত্তর দিয়েই চলে যান। নিউ ইয়র্ক টাইমসের জরিপ বলছে মার্কিন ভোটারদের 60% মনে করে দেশ পরিচালনা নিয়ে সুস্পষ্ট ভাবনা ও পরিকল্পনা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। অবশ্য খুব একটা পিছিয়ে নন হ্যারিসও। ডরথি তাসরিন, যমুনা নিউজ। হ্যাকিংয়ের কবলে পড়েছে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির। শনিবার এই তথ্য জানিয়ে ট্রাম্পের প্রচার শিবির অভিযোগ করেছে এসব হ্যাকিংয়ের জন্য দায়ী ইরান। যদিও অভিযোগের সপক্ষে কোনো তথ্য প্রমাণ দেয়নি তারা, তবে এ সময় ট্রাম্পের সাথে ইরান সরকারের অতীত শত্রুতার কথা সামনে আনা হয়। এদিকে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন মাইক্রোসফটের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে তার প্রচারণার সাথে সম্পৃক্ত একটি ওয়েবসাইট ইরান থেকে হ্যাক করা হয়েছে। গাজা সিটির স্কুলে চালানো অভিযানে হামাস ও ইসলামিক জিহাদের 19 যোদ্ধার মৃত্যু হয়েছে এমন দাবি করেছে ইসরায়েল। যদিও দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি তারা। শনিবার আল তাবাইন স্কুলে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। শতাধিক মৃত্যুর ঘটনাকে বিপর্যয়কর আখ্যা দিয়েছে জাতিসংঘ। কিন্তু ইসরায়েলের অজুহাত হামাসের হেডকোয়ার্টার ছিল স্কুলটিতে ঘাঁটি ধ্বংসী সীমিত পরিসরে অভিযান পরিচালনা করা হয়েছে। গাজার স্কুলে হামলার জেরে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে আলজেরিয়া। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ফ্রান্স ও কানাডা। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের তাগিদ দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের আগ্রাসনে গাজায় ব্যাপক ক্ষতিগ্রস্ত 80% স্কুল। জাতিসংঘের তথ্য অনুসারে উপত্যকার 564টি স্কুলের মধ্যে সরাসরি হামলার শিকার হয়েছে 500টি। চলমান অভিযানের শুরু থেকেই বারবার টার্গেট করা হয়েছে গাজার স্কুলগুলোকে, যা গত কয়েক সপ্তাহে আরও বেড়েছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে আসছিল স্কুলগুলোকে। তবে হামাসের ঘাঁটি আখ্যা দিয়ে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। এক মাসেই হামলা হয়েছে 13টি স্কুলে। টানা 4 দিনে 4টি স্কুলে হামলা হয়েছে। এগুলোর বেশিরভাগ জাতিসংঘ পরিচালিত। গাজা সিটির আল তাবাইন স্কুলেও প্রায় 1000 ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। শনিবার সেখানে নামাজরত ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা চালায় ইসরায়েল। প্রাণ যায় শতাধিক মানুষের। ইসরায়েলে হামলা না চালাতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তিনি। বলেন, তেল আবিবে তেহরানের হামলার মধ্যে পুরোপুরি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিতে পারে সংঘাত। গেল 30 জুলাই তেহরানে নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গুপ্ত হত্যার শিকার হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এর জন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর প্রতিশোধের হুমকি দেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের হামলা হবে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, এমনটাও আশঙ্কা করছেন ইসরায়েলি কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সাইপ্রাসে ভিড়ল যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ। রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 8 আগস্ট লিমাসোলের দক্ষিণ বন্দরে নোঙর করে জাহাজটি। দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন পরিস্থিতি পর্যবেক্ষণে জাহাজটি সেখানে গিয়েছে। জরুরি অবস্থায় মার্কিন নাগরিকদের অঞ্চলটি থেকে সরিয়ে নিতে এটি সাহায্য করবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে দেশটিতে অবস্থানরত ইউরোপীয়, মার্কিন সহ অন্যান্য দেশের নাগরিকদের নিরাপদভাবে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় সব সহায়তা করবে বলে জানিয়েছে সাইপ্রাস। কলকাতার একটি হাসপাতালে নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় ভারতের পশ্চিমবঙ্গে। ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এমন অভিযোগে কর্মবিরতির ডাক দিয়েছেন আরজি কর মেডিকেল কলেজের ডাক্তাররা। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চলছে বিক্ষোভ সমাবেশও। এরই মধ্যে একজনকে গ্রেফতার করা হলেও সঠিক বিচার হওয়া নিয়ে সন্দিহান পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নিজ কর্মস্থলে হত্যার শিকার কলকাতার আরজি কর হাসপাতালের নারী চিকিৎসক। উঠেছে ধর্ষণের পর হত্যার অভিযোগ। এমন ন্যাক্কারজনক ঘটনার পর বিক্ষোভ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
আমরা পরিবারের পক্ষ থেকে তার চাই অপরাধীর শাস্তিও কঠোর শাস্তি কামনা করি, কঠোর থেকে কঠোরতম। একজন ডাক্তার শহরের মতন জায়গায়, এমনকি হসপিটালের মতো জায়গায় যেখানে লক্ষ লক্ষ লোক থাকে, হাজার হাজার লোক থাকে, সেইখানে এত লোকের মাঝখানে এমন একটা ঘটনা ঘটে গেছে, সেটা মানে মানা যায় না। ময়নাতদন্ত প্রতিবেদন বলছে নিহত চিকিৎসকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রমাণ পাওয়া গেছে শ্বাসরোধে হত্যারও, অথচ হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ধর্ষণের পর হত্যার অভিযোগ তুলে তাই কর্মবিরতির ডাক দিয়েছেন সহকর্মী ডাক্তাররা। এরই মধ্যে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ। আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। এই জঘন্য খুনের কিনারা করতেই হবে এবং করবে। ছাত্ররা সম্মিলিতভাবে 8টি দাবি দিয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ, হসপিটাল কর্তৃপক্ষ এবং সরকার সবকটাকে মেনে নিয়েছে। তদন্তের জন্য গঠন করা হয়েছে পুলিশের এক বিশেষ টিম। তবে বিজেপি বলছে তারা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর তদন্ত চায়। সঠিক বিচার নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিরোধীরা। যে কোনো একজন ইন্টার্নের নাকি ইনভলভমেন্ট আছে, তাকে বাঁচানোর নাকি চেষ্টা হচ্ছে। তো এই যে আদৌ হচ্ছে কিনা, সে প্রভাবশালী কিনা, তো তার জন্য তো নিরপেক্ষ তদন্ত দরকার। আমাদের পুলিশের কথাবার্তা দু রকমের ডবল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি, আমরা এটা চাইছি না। হাসপাতালের সেমিনার রুম থেকে গত শুক্রবার উদ্ধার করা হয় 31 বছর বয়সী ওই নারী চিকিৎসকের মরদেহ। অভিযোগ উঠেছে নাইট ডিউটিতে থাকা অবস্থায় বিশ্রাম নিতে গেলে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারতে আদানি গ্রুপের অর্থ কেলেঙ্কারিতে যুক্ত ছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া সেবির প্রধান মাধবী পুরী। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ প্রকাশ করেছে এই বিস্ফোরক তথ্য। শনিবার সকালেই এক এক্স বার্তায় প্রতিষ্ঠানটি জানিয়েছিল ভারত সম্পর্কিত বড় কোনো খবর আসছে। রাতেই প্রকাশ করে সেই খবর, জানায় গৌতম আদানিরা যে অর্থ সরিয়েছে তার অংশীদার ছিলেন সেবি প্রধান। কেলেঙ্কারিতে সম্পৃক্ত ছিলেন তার স্বামী ধবল বুজো। এমন খবর প্রচারের পরই আলোড়ন তৈরি হয় ভারতের রাজনীতিতে। তীব্র সমালোচনা করেন বিরোধী নেতারা। এর আগেও শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে শেয়ারের দর বাড়িয়ে দেখানোর অভিযোগ তুলেছিল হিন্ডেনবার্গ রিসার্চ। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শিল্পপতি আদানির সখ্যতা নিয়েও বহু বিতর্ক হয়। হিন্ডেনবার্গের প্রতিবেদনকে ভুয়া আখ্যা দিয়েছে মোদী প্রশাসন। শেষের পথে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারার কাজ শেষ হয়েছে। স্টেট প্যালেস সহ অন্যান্য রাষ্ট্রীয় ভবনগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। পানি, ইন্টারনেট, বিদ্যুতের সংযোগ স্থাপনও। মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাজধানী স্থানান্তর শেষ করতে চান প্রেসিডেন্ট জোকো উইদোদো। তাই দ্রুত গতিতেই চলছে কাজ। 17 আগস্ট দেশটির ৭৯তম স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে নুসান্তারাতেই। জাকার্তা থেকে ১২০০ কিলোমিটার দূরে অবস্থান দৃষ্টিনন্দন এই এলাকার। শিগগিরই যেখানে সরিয়ে নেওয়া হবে ইন্দোনেশিয়ার রাজধানী। আর এক সপ্তাহ পর নতুন রাজধানী নুসান্তারাতেই পালিত হবে স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। তার আগেই এখানে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার বৈঠক। তাই বেশ জোরে সোরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে শনিবার নতুন রাজধানী সফর করেছেন দেশটির বেশ কয়েকজন কর্মকর্তা। এরই মধ্যে যেসব রাষ্ট্রীয় ভবন প্রস্তুত সেগুলোতে সংযোগ দেওয়া হয়েছে বিদ্যুৎ, ইন্টারনেট, সরবরাহ নিশ্চিত করা হয়েছে পানি। প্রকল্প বাবদ এখন পর্যন্ত খরচ $৩,২০০ কোটি। গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়, পরিবহন মন্ত্রণালয় সহ অবকাঠামো সম্পর্কিত সব বিভাগ এক হয়ে কাজ করছে। এরই মধ্যে পানি সরবরাহ নিশ্চিত হয়েছে, বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগ সম্পন্ন হয়েছে। স্টেট প্যালেস সহ অন্যান্য প্যালেসগুলোর কাজও শেষ হয়েছে। নতুন রাজধানীতে 2টি প্রাকৃতিক জলাধার রয়েছে। নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে জলাশয় 2টি। এই বাঁধগুলো থেকেই শহরের সব জায়গায় পানি সাপ্লাই হচ্ছে। শিগগিরই শেষ হবে বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদোর মেয়াদ। তার আগেই নতুন রাজধানীর কাজ পুরোপুরি শেষ করতে চান তিনি। যদিও ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে বিদেশি বিনিয়োগ অনেক কিছুতেই হতে হচ্ছে বাধার সম্মুখীন, তবুও প্রকল্প শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার। 2050 সাল নাগাদ পানিতে ডুবে যাবে উত্তর জাকার্তার অন্তত 95%। গবেষকদের এমন তথ্যের ভিত্তিতে 2022 সালে রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নেয় ইন্দোনেশিয়া সরকার। সে বছরই শুরু হয় স্থানান্তরের কার্যক্রম। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।
ব্রাজিলের সাও পাওলোতে বিমান দুর্ঘটনায় নিহত ৬২ জনের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে ফ্লাইট ডাটা রেকর্ডার বা ব্ল্যাক বক্সও। দুর্ঘটনাস্থলের আশপাশেই মিলেছে সবার মরদেহ। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এই মুহূর্তে। এদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ২৮ জন নারী। শনিবার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এখনও। দেশটির সিভিল এভিয়েশন এজেন্সি জানিয়েছে বিমানটি পরীক্ষা নিরীক্ষার পরই চালানোর অনুমতি দেওয়া হয়। শুক্রবার ব্রাজিলের পারানা থেকে সাও পাওলো যাওয়ার পথে বিধ্বস্ত হয় এয়ারলাইন ভোয়েপাস এর বিমানটি। ভিনহেদো শহরের আবাসিক এলাকায় আছড়ে পড়ে বিমানটি। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।